আমরা যদি মনে করি ভোটাধিকার শুধুই একটা অধিকার, এটা ঠিক উপলব্ধি না। ভোটাধিকার অধিকারের পাশাপাশি একটা দায়িত্ব। আপনি কেমন জনপ্রতিনিধি নির্বাচন করেন, কতটুকুন দায়িত্বশীলতার সাথে তা করেন, ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থের চিন্তা বাদ দিয়ে জনস্বার্থে জাতীয় স্বার্থে কতটুকুন চিন্তা করেন, সেটার উপর নির্ভর করবে আপনি কেমন নেতা নির্বাচন করবেন তা। এখন আপনি একজন নেতাকে ভোট দিয়ে জয়ী করবেন, আর 5-6 মাস পরে বলা শুরু করবেন আমার নেতা ভালো না, এটা কিন্তু হবে না। আপনাকে প্রথম থেকে চিন্তা করতে হবে যে নেতার জন্য আপনি ভোট দিচ্ছেন সেই নেতা আসলে দেশের মঙ্গলের জন্য কাজ করবে কিনা। সাধারণ নির্বাচন নিয়ে এইটুকুই আমাদের বক্তব্য। এবার গণভোটের প্রশ্ন আসি। গণভোট তো আসলে এবার যারা ভোট দেবেন তাদের অনেকেই জীবনে কোনোদিন গণভোটে অংশ নেন নাই। গণভোট হচ্ছে আপনারা সকলে মতামত দেবেন, আপনারা আগে যেভাবে চলতেন সেইভাবেই চলবেন, নাকি আপনারা একটা পরিবর্তিত বাংলাদেশ চান। এই যে আমাদের সন্তানেরা প্রাণ দিল, 400 মানুষ কোনো না কোনো ভাবে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেল। ভাবা যায় 18 বছরের একজন যুবক, তার চোখ নেই, সে আর দেখতে পায় না, তারও তো জীবন নিয়ে একটা স্বপ্ন ছিল, তার দেশ নিয়েও একটা স্বপ্ন ছিল। এই জন্য সে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নেমেছিল মাঠে। সে কিন্তু ক্ষমতা চায় নাই, সে চেয়েছিল এমন নেতৃত্ব যে নেতৃত্ব দেশকে বৈষম্যহীন ভাবে গড়ে তুলবে, যে নেতৃত্ব সাধারণ মানুষের কথা বলার জায়গাটা তৈরি করে দেবে। এখন আমরা সরকার আইন করে অনেক কিছু বদলে দিতে পারি, সেটা যদি বদলে দেই পরে নির্বাচিত সরকার সেটা রাখতেও পারে নাও রাখতে পারে। যার জন্য আমাদের সরকার কি করেছে, কোথায় কোথায় সংস্কার দরকার জনগণকে ক্ষমতায়িত করতে, কোথায় কোথায় সংস্কার দরকার প্রশাসনকে জনমুখী করতে, কোথায় কোথায় সংস্কার দরকার বিচার বিভাগকে স্বাধীন করতে, কোথায় কোথায় সংস্কার দরকার ক্ষমতার ভারসাম্য আনতে, কোথায় কোথায় সংস্কার দরকার ক্ষমতার দৌড়ে অংশগ্রহণের দৌড়ে যারা পিছিয়ে থাকেন, যেমন আমাদের নারী সমাজ, যেমন আমাদের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে আমরা বলি, এই জিনিসগুলো চিহ্নিত করার জন্য কমিশন করেছেন। 11টি কমিশনের মধ্যে 6টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। এই 11টি রিপোর্ট দিয়েছে, যে 6টি কমিশনের রিপোর্ট নির্বাচনের সাথে সম্পৃক্ত, ক্ষমতায়নের সাথে সম্পৃক্ত, ক্ষমতার ভারসাম্যের সাথে সম্পৃক্ত, সেই কয়টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত কমিশন হয়েছে। তারা দিনের পর দিন সকল রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, তারপরে ঐক্যমতের ভিত্তিতেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। ওই জুলাই সনদেও কেউ সব ব্যাপারে এক হয় নাই, কিছু কিছু ব্যাপারে দ্বিমত ছিল, এটাই তো গণতন্ত্র। এখন ওই জুলাই সনদের উপর ভিত্তি করে কতগুলো প্রশ্ন ঠিক করা হয়েছে, যে প্রশ্নগুলো গণতন্ত্র এবং ক্ষমতার ভারসাম্যের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলোকেই আমরা 4টা মোটা দাগের প্রশ্ন করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা বলবেন এই সংস্কারগুলো আপনারা চান নাকি আপনারা চান না। যদি আপনারা চান, যদি মনে করেন যে আমাদের জুলাই আন্দোলনের প্রতি সম্মান দেখাতে হবে, যদি উপলব্ধি করে থাকেন যে 90-এর স্বৈরাচার চলে যাওয়ার পরেও স্বৈরাচার চলে যায় নাই, আবার স্বৈরাচার এসেছে, কারণ পদ্ধতিতে গলদ আছে, তাহলে এই সংস্কার প্রশ্নে অবশ্যই আপনার ভোটটা হ্যাঁ দেবেন। তাহলে সংস্কার প্রশ্নে অবশ্যই আপনি হ্যাঁতে সিল মারবেন। যদি হ্যাঁতে সিল মারেন আপনি কি কি পাবেন তা কিন্তু আমরা স্পষ্ট করে বলছি। একটা উদাহরণ দেই। আমরা যখন 1996 সালে অনেক লড়াই সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আনলাম, কেন? কারণ আমরা চেয়েছিলাম আমরা যাকে ভোট দেব সেই যেন ক্ষমতায় যায়। কিন্তু দেখা গেল ওই তত্ত্বাবধায়ক সরকার থাকলে আর নিজের ইচ্ছা মতন ক্ষমতা কুক্ষিগত করে রাখা যায় না। এই জন্য 2011 সালে বিচার বিভাগের কাঁধের উপর বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারের সাথে
মামলায় জোর করে তত্ত্বাবধায়ক সরকার ঢুকায় এনে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল। তারপরে কি করলো, 14তে 18তে 24-এ প্রহসনের নির্বাচন হলো। সেখানে আপনারা আমার মনোনীত মানুষেরা কিন্তু নির্বাচিত হয়ে সংসদে যায় নাই। এখন যদি আপনি হ্যাঁ বলেন, তাহলে ইচ্ছা মতন সংশোধন বদলানো যাবে না, কারণ 300 জনের একটা সংসদ থাকবে, তার উপরে আবার 100 জনের একটা উচ্চ কক্ষ থাকবে। এই দুই কক্ষে পাশ হলেই সংবিধান আপনি বদলাতে পারবেন। আপনি বিচার বিভাগের কাঁধে গুলি রেখে, বন্দুক রেখে আর গুলি করতে পারবেন না, কারণ বিচার বিভাগকেও আমরা একটা আইনের মাধ্যমে স্বাধীনতা দিয়েছি। এখন স্বাধীনতাটা সকল সংস্থা যেন জবাবদিহিতার আঙ্গিকে উপভোগ করে এবং জবাবদিহিতার আঙ্গিকে বিচার করে, সেইটা নিশ্চিত করবার জন্য আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। আমরা দেখেছি 4 মিনিটে সংবিধান বদলে গেছে। 4 মিনিটে কিন্তু আর সংবিধান বদলানো যাবে না। আমাদের এমন দুর্ভাগ্য, দেশে যখন কোনো রাজনৈতিক গন্ডগোল হয়, আমরা যে আশা করব যে এবার রাষ্ট্রপতি কিছু করবেন, আমরা সেই আশাটুকুনো করতে পারি না, কারণ দলকানা একজনকে রাষ্ট্রপতি করা হয়। এখন যদি এমন একজন রাষ্ট্রপতি হন যিনি আমাদের জাতির অভিভাবক হবেন এবং যার হাতে ক্ষমতা থাকবে, প্রধানমন্ত্রী বিপথে যাওয়ার চেষ্টা করলে উনি দড়ি ধরে টান দিতে পারবেন। একটা দল বিপক্ষে যাওয়ার চেষ্টা করলে উচ্চকক্ষ দড়ি ধরে টান দিতে পারবে। এই ভারসাম্যটা আমরা পাবো যদি আমরা হ্যাঁ বলি।